নমস্কার, শুভ্রার বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেলের আজকের গল্প রমাপদ চৌধুরীর লেখা গল্পের নাম মন বন্দি। তার পুরো নামটা জানবার সৌভাগ্য হয়নি কোনোদিন। শুধু এটুকু জানে যে তখন তিনি কুমারী ছিলেন আর তার উপাধি ছিল সেন। পরে শ্রীমতী হয়েছিলেন, তখন উপাধি হয়েছিল ভট্টাচার্য। আর প্রথম দেখেছিলাম ডাউন দিল্লি এক্সপ্রেসের 3rd ক্লাস কামরায়। রাতে ট্রেনে কখন কোন স্টেশন থেকে যে উঠেছিল ঠিক লক্ষ্য করিনি, লক্ষ্য করবার উপায়ও ছিল না। পুজোর ভিড় তখন। 3rd ক্লাস কম্পার্টমেন্টে যদিও লেখা ছিল 32 জন বসিবেক, তবু 50 লোক ঢুকেছিল কামরায়। আর যত না যাত্রী, তার 5 গুণ ছিল এসব বাক্স, বিছানা, লটর বহর, খাবারের চ্যাঙারি, মাটির কুঁজো, এরকম নানা নতুন কুলো, ছাতা, লাঠি। নিচের বেঞ্চে উপরের বাং থেকে বাড়তি ভিড়টা উথলে এসে পড়েছিল দরজার কাছে। তারই মধ্যে দরজার জানলায় মাথা গুলিয়ে বাইরে তাকিয়েছিলাম আমি আর আমার এক মুসলমান বন্ধু। মাঝে মাঝে জানলায় মাথা গলায়, আর মাঝে মাঝে কচ্ছপের মতো সুরুত করে গলাটা টেনে নিয়ে শীত দাঁড়ায় টনটনে ব্যথাটা ভাঙায়। আর তারই ফাঁকে দু একটা আজে বাজে কথা বলে চলি সেই বন্ধুটার সঙ্গে। এমন সময় হঠাৎ বন্ধুটা ফিসফিস করে বলল, ভদ্রমহিলা বোধহয় কিছু বলতে চায় তোমাকে। ভদ্রমহিলা? ফিরে তাকিয়ে দেখলাম, ওমা সত্যি তো তাই। বেঞ্চের এক কোণে ইঞ্চি 6 জায়গায় কোনো রকমে ব্যালেন্স রক্ষা করে বসে আছেন একজন ভদ্রমহিলা। ভদ্রমহিলা বলবো না তরুণী, যাক, 1 হাড়া লম্বা, ছিপছিপে চেহারা, বয়স হয়তো 26, কিন্তু এই বয়সেই চোখে মুখে যেন একটা 36 বছরের ক্লান্তি। শরীর সম্পর্কে কোনো যত্ন না নিলে বা অত্যধিক দুশ্চিন্তায় মুখের চামড়ায় যেমন একটা ধরনের একটা খসখসে ভাব ফোটে, তরুণীটার মুখেও সেই ছাপই দেখলাম। 2 হাতে এক রাশ জিনিসপত্র, একটা ছোট অ্যাটাচি কেস, আরও কি যেন সব জড়িয়ে বসে আছেন তিনি। আর চোখ জড়া যেন কি বলতে চাইছিল। বার্তিনিক চোখাচোখি হওয়ায় হঠাৎ বললেন, হিচু শুনুন। আমি এগিয়ে গেলাম। আপনি তো বাঙালি? বললাম, আগে হ্যাঁ। তবু চুপ করে দাঁড়িয়ে রয়েছেন। উষ্মা প্রকাশ পেল এবার। বললাম, কেন বলুন তো? বাহ, দেখতে পাচ্ছেন না কত অসুবিধা হচ্ছে? এভাবে কেউ ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারে? মনে মনে ভাবলাম, কি আশ্চর্য, এই ভিড়ের মধ্যে যে বসবার জায়গা পেয়েছেন এই তো যথেষ্ট। আর আমি নিজেই যখন এত কষ্ট সহ্য করে এক পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে রয়েছি, তখন অপরের সুখ বা সুবিধের দিকে চোখ না গেলেই বা কি অন্যায়? সারা গাড়িতে আর কেউ বাঙালি নেই বলেই কি সব দায়িত্ব আমার নাকি? তবু সুরটা নামিয়ে নিয়ে বললাম, কি করব বলুন? বিরক্তির স্বরে উত্তর এলো, কেন? ওই যে ওদিকের বেঞ্চে হাত পা ছড়িয়ে সংসার পেতে বসেছেন ওরা তো একটু বলতে পারেন। তাকে দেখলাম কথাটা মিথ্যে নয়। ট্রেন ছাড়বার মুহূর্তে ওদিকটা একেবারে ভিড়ে ঠাসা ছিল। তারপর বোধহয় 2-1 জন নেমে গেছে, অথচ তাদের জায়গাগুলো দিব্যি দখল করে বসেছে ওই মোটা চেহারার মারোয়াড়ি গিন্নিটি। নথ নেড়ে নেড়ে গল্প জমিয়ে চলেছে। ছেলে মেয়েগুলোও ঠিক তাই। হাজার হোক স্বদেশবাসী, তাই অনেক কাকুতি মিনতি করে জায়গা করে দিলাম ভদ্রমহিলার জন্য। বিদেশ বিভূমি থেকে ফিরছেন আর নেহাতি বিপদে পড়েই না সাহায্য চেয়েছেন। মনে মনে একটু বেশি খুশি হলাম।
অপরিচিতা কোনো মহিলার উপকার করতে পারলে 21 বছরের রোমান্টিক মন যেরকম খুশি হয় আর কি। কিন্তু সেই যে উটের গল্প আছে না, নাক বাড়াতে দিলে সারা শরীরটাই ঘরে ঢোকায়, আমার অবস্থাটাও হলো ঠিক তাই। মিনিট 5 যেতে না যেতেই নারী কণ্ঠের আদেশ এলো, দেখুন এই জলের ফ্লাস্কটা আপনি ধরুন তো, এতগুলো জিনিস সামলানো যায়? এই ধরনের কথাকে ঠিক অনুরোধ বলা যায় না, আদেশই বলতে হয়। আর এই আদেশের মধ্যে কি যেন আছে যেটাকে ঠিক উপেক্ষা করা যায় না, উত্তর দেওয়া যায় না, শুধু হুকুম মানতে হয়। সুতরাং জলের ফ্লাস্কটা আমাকেই কাঁধে ঝোলাতে হয়। একটু পরেই আবার, এই থলিটা আপনার পায়ের কাছে রাখবেন, এখানে এক রত্তি জায়গা নেই। এইভাবে একটার পর একটা হুকুম মানতে মানতে হঠাৎ আবিষ্কার করলাম যে ভদ্রমহিলার যাবতীয় সংসার সব আমার কাঁধেই বর করেছে। অথচ বসতে পাওয়া তো দূরের কথা, তখনও পর্যন্ত আমি ভালো করে দুটো পা রাখবার জায়গা পাইনি, এক ছাঙা বকের মতো দাঁড়িয়ে আছি। এমন সময় হঠাৎ একটা স্টেশনে মিনিট খানেকের জন্য গাড়িটা থামল। গরম সিঙ্গাড়া থেকে চা গরম ওদের নানা গানের ধুয়ো শেষ হতেই আবার গাড়ি ছেড়ে দিল। আর সঙ্গে সঙ্গে ভদ্রমহিলা আঁতকে উঠলেন যেন, ও কি চা রাখলেন না, আবার কখন থামবে ঠিক নেই, আপনি কি বলুন তো? আমি যে কি বস্তু সে বিষয়ে আমার নিজেরই তখন সন্দেহ হতে শুরু করেছে। তবু ঠান্ডা মেজাজে বললাম, পরের স্টেশনেই বলবো। শুধু একটা কথা বলতে পারলাম না যে আমার নিজেরও চা পানের ইচ্ছে হয়েছিল, কিন্তু ভদ্রমহিলা তো তার পুরো সংসারটা আমাকে ঘাড়ের ওপর চাপিয়ে দিয়ে সে আশায় জলাঞ্জলি দিয়ে রেখেছে। যাই হোক, পরের স্টেশনে জানলায় গলা বাড়িয়ে একটা চাওয়ালাকে ডেকে দিলাম। ভদ্রমহিলা এক ভাঁড় চাও নিলেন, আর জিনিসপত্র নামিয়ে রেখে কোনো রকমে হাতটা বাড়াবো আর এক ভাঁড়ের চায়ের জন্য ভদ্রমহিলা চিৎকার করে উঠলেন, না 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 না, আমি দিচ্ছি, আপনি দেবেন না। সুতরাং ভদ্রমহিলা যে ভুল করেননি এটুকু বোঝবার জন্য পকেটে হাত দিয়ে পয়সাটা দিয়ে দিতে হলো চাওয়ালাকে, এবং নিজের চা নেবার আগেই ট্রেনটা ছেড়ে দিল। আর কিছুক্ষণ বেশ আমাদের চুপচাপ কাটল। হঠাৎ, শুনুন, এই ভিড়ে আমি থাকতে পারবো না, পরের স্টেশনে আমাকে লেডিস কম্পার্টমেন্টে তুলে দেবেন। এবারে আপত্তি আমায় করতেই হলো, কিন্তু তিনি কিছুতেই শুনবেন না। অগত্যা 1.5 মিনিটে স্টপেজে লটর বহর এবং তাকে সঙ্গে নিয়ে ছুটতে সেই যেতে হলো। ভিড়ে ঠাসা লেডিস কামরায় একরকম ঠেলে তুলে দিলাম তাকে। আর রেহাই পাওয়া গেছে ভেবে যেই না স্বস্তির নিঃশ্বাস পেলি, অমনি প্রত্যেক স্টেশনে এসে খোঁজ নিয়ে যাবেন কিন্তু। ঘাড় নেড়ে সায় জানিয়ে নিজের কামরায় ফিরে এসে হাত পা ছড়িয়ে দাঁড়িয়েছি। অমনি ওপরের বাং থেকে খোনা সুরের ডাক শুনলাম, ও মশাই। ফিরে তাকিয়ে দেখি এতক্ষণ বিছানার বান্ডিল ভেবে যেটাকে ভুল করেছিলাম সেটা আসলে মানুষ। বুড়ো লোকটা এবার উঠে বসলো গায়ের চাদরটা সরিয়ে। কপালে চন্দন না গঙ্গা মাটির তিলক, গলায় কণ্ঠি, শরীরে চামড়ার লাইনিং দেওয়া কয়েকখানা বোধহয় হাড়। বৃদ্ধ উঠে বসে নাকি সুরে বললেন, আমাদের মিস সেনকে কোথায় তুলে দিয়ে এলেন বলুন না। মিস সেন? নিজেই বিস্মিত হলাম। বললাম, আপনার পরিচিত নাকি? আদরে গলে যাওয়া শিশুর মতো নাকি সুরে বলল আবার, হ্যাঁ, আমাদের স্কুলের টিচার উনি, আর আমি হেড পণ্ডিত। আমার সঙ্গেই তো আসছিলেন কিনা। গলার স্বরে ক্রোধরা প্রকাশ করে বললাম, আমার সঙ্গেই আসছিলেন কিনা, তা এতক্ষণ বলেননি কেন? বুড়ো ফোকলা মারি বার করে হাসল।
ভাবলাম আপনি বিরক্ত হবেন, তা একটু বলুন না কোন কামরায় গেলেন। একবার দেখা করে না এলে যদি সেক্রেটারিকে দরখাস্ত করে দেন। সুতরাং তাকে পরের স্টেশনে নিয়ে যেতে হলো সেই লেডিস কম্পার্টমেন্টে। আর পণ্ডিত মশাইকে দেখেই উনি এক মুখ এসে মিস সেন হুকুম দিলেন, শুনুন, উনি রইলেন আপনাদের গাড়িতে, একটু দেখাশুনো করবেন। বুড়ো মানুষ, একটু হাত পা ছড়িয়ে বসবার ব্যবস্থা করে দেবেন। তথাস্তু। ভাবলাম গল্পে তো পড়েছি, উটটাই ঢুকেছিল ঘরের ভেতর, আবার একজন সঙ্গী ডেকে এনেছিল, তা তো শুনিনি। যা হোক, দুর্ভোগ বেশি পোয়াতে হলো না। ট্রেন এসে পৌঁছলো গন্তব্যে। আর মিস সেনের জিনিসপত্রের কুলির মাথায় তুলে দিয়ে সুরুত করে সরে পড়ছি। তার আগেই পণ্ডিত মশাইকে 5 নাম্বার বাসে তুলে দিয়ে তারপরে যাবেন যেন। তারপর বহুদিন কিন্তু আর এই দেখা হয়নি মিস সেনের সঙ্গে। বছর 3-4 পরে ভাইঝিকে স্কুলে ভর্তি করতে গেছি। দেখি হেডমিস্ট্রেস হয়ে যিনি বসে আছেন, তার মুখটা কিরম যেন চেনা চেনা, আর আমাকেও বোধহয় চিনতে পারলেন তিনি। বললেন, আপনাকে যেন চেনা চেনা মনে হচ্ছে। আমি বললাম, আমারও, কিন্তু বহু চেষ্টা করেও মনে পড়ল না। যথারীতি ভর্তি করার কাজ সেরে চলে আসব। হঠাৎ হেডমিস্ট্রেস বললেন, আমার জন্য একটা কম ভাড়ার ভালো ফ্ল্যাট খুঁজে দিন তো। ব্যাস, সঙ্গে সঙ্গে সেই আদেশের সুরটা আমার মনে পড়ে গেল। বললাম, আপনি তো মিস সেন, সেই যে ট্রেনের কামরায় দেখা হয়েছিল। আরও 2-4 কথা স্মৃতি রোমন্থনে মিস সেনেরও মনে পড়ল। হেসে বললেন, আমি এখন মিসেস ভট্টাচার্য। বাড়ির ঠিকানা দিয়ে বললেন, আসবেন একদিন, আপনাকে দিয়ে আমার অনেক কাজ করাতে হবে। ভয় পেয়ে গেলাম, কেমন স্পষ্ট কথা। তবু ভাগ্য বলতে হবে যে তখনই কোনো ফরমাস দিয়ে বসলেন না মিস সেন, মানে মিসেস ভট্টাচার্য আর কি। ফরমাস দিলেন না, সে কথাই বা বলি কি করে। সবে অফিস ঘরের চৌকার ডিঙে বাইরে পা দিয়েছি, অমনি শুনতে পেলাম, আসবেন কিন্তু, আর ওই সঙ্গে একটা ভালো ফ্ল্যাটের খবর নিয়ে কিন্তু আসবেন। প্রতিজ্ঞা করেছিলাম আর ও পথে নয়, এমনকি ভাইজিকে ও স্কুলে রাখবো না, এমন বাসনাও ভেতরে জেগেছিল। কিন্তু অদৃষ্ট খণ্ডাবে কে। একটা টুথব্রাশ কিনতে গিয়ে পাড়া স্টেশনারি দোকানটায় আবার দেখা হয়ে গেল। এক মুখ হেসে মিসেস ভট্টাচার্য বললেন, খুব এলেন তো, চলুন কয়েকটা জিনিস কিনে নিয়ে একটু গল্প করা যাবে। শঙ্কিত হয়ে পকেটে হাত দিলাম, কিন্তু না, দাম নিজেই দিলেন তিনি। তারপর 1 পা হাঁটেন তো 3 মিনিট দাঁড়ান। বাহ, চমৎকার কাপগুলো তো, কত করে? 8 আনা? এই বাজে কাপ। তারপরে 2 পা হেঁটে, এই ডিম কত করে জোড়া? আবার 2 পায়ে গিয়ে, ক্লিপ আছে, চুলে ক্লিপ? 1 পায়ে গিয়ে দেখি 1 প্যাকেট ন্যাপ ধুলেন। আবার খানিকটা গিয়েই, বেল ফুলের মালা কত করে, দাও একটা। তারপর শোকেসের সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ শাড়িগুলোর দিকে তাকিয়ে থাকা। পাক্কা 1.5 ঘন্টা। কোমরে ব্যথা, পা তো টনটন। শেষকালে মিসেস ভট্টাচার্য বললেন, চলুন আমাদের বাসায়। গেলাম, অর্থাৎ যেতে হলো আর কি। ছোট্ট 2 কুঠুরির ফ্ল্যাট, 1 ফালি বারান্দায় একটা রান্নাঘর, একটা ইজি চেয়ারে একজন বৃদ্ধ বসেছিলেন। চিনতে পারেনি তাকেও। মিসেস ভট্টাচার্য আলাপ করিয়ে দিলেন সহাস মুখে, ইনি মিস সেনকে মিসেস ভট্টাচার্য করেছেন। আর একে তো তুমি দেখেছ, সেই যে একবার পুজোর ছুটিতে ট্রেনে। আরে বসুন বসুন, ডাকি সুর শুনেই আমার মনে পড়ে গেল। বাঙ্কে ঘাপটি মেরে শুয়ে থাকা পণ্ডিত মশাই,
যিনি সেক্রেটারির কাছে দরখাস্ত করে দেবে এই ভয়ে মিস সেনের খবর নিতে নেমেছিলেন। কেনাকাটা জিনিসগুলো নামিয়ে রেখে মিসেস ভট্টাচার্য স্বামীর তদারকিতে মন দিলেন। পায়ের ব্যথাটা কমেছে একটু? তেলটা মালিশ করে দেব? পণ্ডিত মশাই বললেন, আর না না। মিসেস ভট্টাচার্য তবু শান্ত হলেন না। দাঁড়াও, মিক্সচারটা এনে দিই বলে ওষুধের শিশি, গ্লাস সব নিয়ে এলেন। একটা চেয়ার টেনে নিয়ে বসলাম আর ভালো করে লক্ষ্য করবার সুযোগ পেলাম যে পণ্ডিত মশাইকে। রোগা হাড় গিরগিলে শরীরে, ধোপ দুরস্ত আদ্যের পাঞ্জাবি, জরিপার শান্তিপুরি ধুতি, হাতের 10টা আঙুলে 8টা আংটি, সোনার রিস্টওয়াচ, পায়ে লাল মখমলের চটি। সে এক কিম্ভূতকিমাকার চেহারা। ইতিমধ্যে ওষুধ খাইয়ে পদসেবা শুরু করে দিয়েছেন মিসেস ভট্টাচার্য। মালিশ শেষ করে খাবারের থালা নিয়ে এসে আসন পেতে দিলেন। তারপর পণ্ডিত মশাইকে ধরে ধরে নিয়ে গিয়ে বসিয়ে দিলেন। তারপর ছোট ছেলেদেরকে মা যেভাবে খাইয়ে দেয় ঠিক সেইভাবে পণ্ডিত মশাইয়ের মুখে খাবারের গ্রাস তুলে দিতে শুরু করলেন মিসেস ভট্টাচার্য। পণ্ডিত মশাইকে উদ্দেশ্য করে বললেন, এ বাসাটা তোমার ভালো লাগছে না বলছিলে না, তাই একে বলেছি একটা ফ্ল্যাট খুঁজে দিতে। আমার দিকে তাকিয়ে বললেন, একটু তাড়াতাড়ি খুঁজে দেবেন, বুঝলেন তো? আর 2-1টা কথার পরে উঠে গেলেন। আশা করেছিলাম 1 কাপ চা অন্তত আসবে, কিন্তু সেটাও এলো না। কিছুক্ষণ পর উঠে চলে আসছি, হঠাৎ মিসেস ভট্টাচার্য সামনে এসে দাঁড়ালেন। ও কি চলে যাচ্ছেন? ও একা থাকবে বলে বসিয়ে এলাম। যান, একটু গল্পগুজব করে ভুলিয়ে রাখুন ওকে, আমি বরং পরীক্ষার খাতাগুলো দেখে নিই। সুতরাং ফিরে এসে বসতে হলো। ঘণ্টাখানেক পরে দেখা দিলেন মিসেস ভট্টাচার্য। নতুন ফ্ল্যাট খুঁজে দেওয়ার হুকুম জানিয়ে দরজা পর্যন্ত এগিয়েও দিলেন। বললাম, দেখব, কিন্তু ওর জন্য তো আপনাকে খুব খাটতে হয় দেখছি। মিসেস ভট্টাচার্য হাসলেন। কি যে বলেন, ওর জন্যই তো আজ স্কুলের টিচাররা আমাকে মান্য করে, ঈর্ষা করে, তা জানেন? ঈর্ষা করে? কথাটা শুনে আপনা থেকেই চোখ গেল মিসেস ভট্টাচার্যের সিঁথির সিঁদুরের দিকে। রাস্তায় বেরিয়ে এসে আমি যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। কিন্তু একটা প্রশ্ন জাগলো মনে, মানুষ কি সুখী হতে চায়, না সুখে আছি এই কথাটা জানিয়ে সুখী হয়? এই গল্পটা যদি তোমাদের সকলের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করে প্রিয়জনকে একটু শেয়ার করো। আর যারা এখনো নতুন আমাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার বন্ধু হয়েও। আর যারা আমাকে আমার বন্ধু হয়ে আমায় পথ চলতে সাহায্য করছো তাদেরকেও আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থেকো, অপেক্ষায় থেকো আমার পরবর্তী গল্পের জন্য।